বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রথমে এই দৃশ্যটিকে দেখুন, যেটি বর্তমানে আপনার স্ক্রিনে চলছে। এটি হলো সেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, যেটিতে ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে সঙ্গে আরও দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন। হয়তো আপনি এই ভিডিও থেকে খুব একটা পরিষ্কার কিছু বুঝতে পারছেন না, কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে, এই সব কিছুর রহস্য এই হেলিকপ্টারের মধ্যেই লুকিয়ে রয়েছে। এমন রহস্য যেগুলো কেউই হয়তো বুঝতে পারছিল না যে ইরান আসলে কি লুকানোর চেষ্টা করেছে। কেননা ইরান হলো সেই দেশ, যদি তার দেশে কেউ ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে যায়, তাহলেও সেটির অভিযোগ কখনো না কখনো ইসরায়েলের উপরেই চাপিয়ে দেয়। আর এমনটি নয় যে কোনো কাজের পিছনে আমেরিকা কিংবা ইসরায়েলের হাত থাকে না। মোটামুটি 60 থেকে 70% হাত আমেরিকা এবং ইসরায়েলের অবশ্যই পাওয়া যায়। পৃথিবীতে যখনই কোনো কাজ হয়ে যাবে, তখনই এদের হাত অবশ্যই খুঁজে পাওয়া যাবে। কিন্তু এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল, তবুও অফিসিয়ালি ভাবে এটি বয়ান জারি করা হলো না যে আমরা এর গভীর ইনভেস্টিগেশন করব। আর যদি এর পিছনে ইসরায়েলের হাত থাকে, তাহলে আমরা তাকে কখনোই ছাড়ব না। আর এটি সেই প্রথম কোনো সময়ের দেখা মিলছে যখন ইরানকে নিউক্লিয়ার শক্তি বানিয়ে দেওয়া একজন রাষ্ট্রপতি এবং তার সঙ্গে একজন বিদেশ মন্ত্রীও শেষ হয়ে গেল, কিন্তু ইরান উফ পর্যন্ত করলো না। ইরান কেন করলো না, তাহলে এবার এর উত্তরটাও নিয়ে নিন। যখন এই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যাওয়ার ঘটনা ঘটে, তার আগে কিন্তু ইরানের কাছে গ্রাউন্ড থেকে 2 বার কন্ট্যাক্ট করা হয়। আর এই সময় ইরানকে এই জন্য যোগাযোগ করা হয়েছিল, কেননা হেলিকপ্টারের মধ্যে যারা বসে আছেন তাদের মধ্য থেকে 2 জন ব্যক্তি সিগন্যাল পাঠিয়েছিলেন। আর 2টো সিগন্যাল পাঠানো হয়, তাদের 2টো লোকেশন একই স্থানে রয়েছে। মানে এই 2 জন ব্যক্তি কোনো রকম করে জিপিএস লোকেশনের মাধ্যমে সিগন্যাল পাঠিয়ে দেয়, আর এটি জানায় যে আমরা এখানে উপস্থিত আছি। তো এমন খবর পাওয়ার পর ইরান তাদের যে রেস্কিউ টিম আছে তাদেরকে পাঠিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তারাও পৌঁছে যায়। যদিও আবহাওয়া খারাপ ছিল, সেই জন্য রাস্তাঘাটও খুব একটা ভালো ছিল না, কিন্তু এই রেস্কিউ টিম সেই রাত্রি থেকে শুরু করে একেবারে সকাল পর্যন্ত, মানে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত সন্ধান করতে থাকে। কিন্তু রেস্কিউ টিম তাদেরকে খুঁজে পেতে অসফল হয়ে যায়। মানে যে লোকেশন থেকে সিগন্যাল পাঠানো হয়, সেই লোকেশনে কেউ উপস্থিত ছিল না। আর যেটি রেস্কিউ টিমের জন্য খুবই আশ্চর্যজনক ঘটনা লাগছিল, কেননা এতটা খোঁজার পরও তারা কোনো কিছুই বের করতে পারছিল না। না ইব্রাহিম রেইসি, আর না ফরেন মিনিস্টারকে, আর না ইমাম সাহেবকে, আর না তো গভর্নরকে। তারপর সকালবেলা তুর্কি ড্রোনের মাধ্যমে স্ক্যান করে যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল, তখন সেখানে উপস্থিত সকলেই শেষ হয়ে গিয়েছিলেন। কিন্তু আশ্চর্য কথা এটি যে 2টো সিগন্যাল কল পাঠানো হয়েছিল একটি লোকেশন থেকে, এটিকে ম্যানুপুলেট করা হয়েছিল। মানে যেখান থেকে এই সিগন্যাল পাঠানো হয়েছিল আর যেখানে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে, এর দূরত্ব অনেক বেশি, মানে অনেকটাই বেশি। এতটাই বেশি যে যদি কেউ জীবিত থাকতো, তো এই স্থান থেকে সেই স্থানে পৌঁছাতে পৌঁছাতে সেই ব্যক্তিও মারা গিয়েছে। তাহলে এখানে যে রহস্য লুকিয়ে আছে সেটি হলো তাদের ডিভাইস থেকে সিগন্যাল কে পাঠিয়েছিল। আর এটির মানে হলো গিয়ে এখানে 2টো কাজ হয়েছে। এখানে হয়তো সেই ডিভাইস কারোর কাছে চলে গিয়েছে, আর সেই ব্যক্তি অনেক দূর থেকে গিয়ে সিগন্যাল পাঠিয়েছে, আর না হলে তাদের ডিভাইসগুলোকে হ্যাক করে ম্যানুপুলেট করে নকল সিগন্যাল পাঠানো হয়েছে রেস্কিউ টিমকে পথভ্রষ্ট করার জন্য। আর যেটা রেস্কিউ টিম হয়েছিল, কেন তারা সারা রাত্রিভর কোনো কিছুর হদিশ না পেয়ে তারা শুধু পাগলের মতো খুঁজে যায়, আর তারপর যখন সকাল হয় তখন তারা সন্ধান পায়। এটিকে ভালো করে বোঝার জন্য আরেকটি ছোট্ট ইনফরমেশন নিয়ে নিন। ইরানের রাষ্ট্রপতি যে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন সেটি ছিল বেল 2012 কোম্পানির একটি মডেল। আর এটিতে মোটামুটি 14 জন মানুষের ক্যাপাসিটি ছিল, যেটা আমেরিকা তৈরি করে, কিন্তু এখন এটা আমেরিকাতে নয় বরং কানাডাতে বানানো হয়। এটি প্রতি ঘন্টায় 190 কিলোমিটার পর্যন্ত যেতে পারত। এই হেলিকপ্টারটির বিশেষত্ব হলো এটিতে 2টো ইঞ্জিন আছে, আর যখন 2টো ইঞ্জিন কোনো জিনিসের থাকে তখন সেই জিনিসের পক্ষে এত সহজে ধ্বংস হয়ে যাওয়া সম্ভব হয় না। কেননা যদি আপনার একটি ইঞ্জিন ফেল হয়ে যায়, তাহলে অপর ইঞ্জিনটি কাজ করতে শুরু করবে, আর যখন 2টো ইঞ্জিনে ফেল হয়ে যাবে, তারপরও তার ক্র্যাশ ল্যান্ডিং হবে না, বরং সেটিকে খুব সহজেই নিচে নামানো সম্ভব হবে। যদি একটি ছোট্ট পাথর মিলে যায়, তবুও নামিয়ে নেওয়া সম্ভব হবে। আর ঠিক এই কথাটি বড় বড় বিশেষজ্ঞরা বলতে চাইছেন যে কোনো হেলিকপ্টার শুধুমাত্র ক্র্যাশ হয়ে যাওয়ার কারণে এত বেশি ধ্বংস হতে পারে না। হয় এটিতে কোনো লেজার মিসাইল হিট করা হয়েছে, কিংবা কোনো হার্ড মিসাইল এসে হিট হয়েছে, অথবা এর ভিতরে কোনো বোমা রাখা হয়েছিল। আর এর জন্য অনেকগুলো কনস্পিরেসি থিওরিও জন্ম হয়েছে। একটি থিওরি এটি বলছে যে এর পিছনে মোসাদের হাত থাকতে পারে, কেন ইসরায়েলের সবচাইতে বেশি কষ্ট ইব্রাহিম রেইসির জন্যই হচ্ছিল। ইব্রাহিম রেইসি সেই একজন নেতা ছিলেন যিনি ইসরায়েলের মতো শক্তিশালী দেশের উপর আক্রমণ করার সাহস দেখিয়েছিলেন, আর যেই কারণে ইসরায়েলের ভিত পর্যন্ত নড়ে গিয়েছিল। দ্বিতীয় আরেকটি কারণ জানানো হচ্ছে যে এটাও হয়তো অভ্যন্তরীণ রাজনৈতিক কারণও হতে পারে, কারণ ইরানের অনেক মানুষ মনে করতেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির পর ইব্রাহিম রাইসি ওনার স্থান নিতে পারেন। তৃতীয় সম্ভাবনা, এটিকে ইনসিডেন্ট বলে ইগনোর করা সম্ভব নয়, কেননা যদি সত্যি আবহাওয়া খারাপ হতো, তাহলে 3টি হেলিকপ্টারের মধ্য থেকে কেবলমাত্র
একটি হেলিকপ্টারের কেন খারাপ আবহাওয়ার শিকার হলো, এবং সেই হেলিকপ্টারটি কেন, যেটার মধ্যে ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিত ছিলেন? এটা অনেক সিম্পল একটি কোশ্চেন। চতুর্থ, যখন এই দুর্ঘটনা ঘটতে যাবে সেই খবর ইসরায়েল সর্বপ্রথম কিভাবে পেয়ে গেল? খবর পাওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন ইসরায়েলকে কেউ বলেনি যে ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেছে, তখন ইসরায়েল কেন এমন বয়ান জারি করলো যে এই মৃত্যুতে তাদের কোনো হাত নেই? তাহলে তারা কিভাবে জানতে পারলো যে ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছেন? আর এই কথাটার মানে হলো গিয়ে চোরের দাড়িতেই খড় লেগে আছে। এর সাথে সাথে যেদিন মিটিং হবে তার আগের দিন তো আবহাওয়া মোটামুটি ঠিক হয়েছিল, কিন্তু তার পরের দিন আবহাওয়া এতটা খারাপ কি করে হয়ে গেল? এতটা খারাপ যে 5 মিটারের পর আর কাউকে দেখা যাচ্ছিল না। আপনাদেরকে জানিয়ে রাখি যে আবহাওয়াকে এখন মানুষ কন্ট্রোল করতেও শিখে নিয়েছে, আর সন্দেহ এই জন্য বেশি হচ্ছে যে সেই দিনকার আবহাওয়ার ডেটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, মানে সেটিকে কোথাও গায়েব করে দেওয়া হয়েছে। আরেকটি কথা, হেলিকপ্টারের ইঞ্জিন খারাপ মনে হচ্ছে, তাহলে পাইলট কেন কোনো ডিস্ট্রেস কল পাঠাতে পারলো না? তাহলে কি এটা মানতেই হচ্ছে যে তাদেরকে এমন কিছুতে হিট করেছে যেখান থেকে তারা সামান্য আওয়াজ করার সময় পায়নি, আর যে কারণে হয়তো মধ্য আকাশেই তাদের শেষ নিঃশ্বাস চলে গিয়েছে? তো দেখুন, কাসেম সুলেমানের মৃত্যুর পর এটা ইরানের জন্য সবচাইতে বড় দুর্ঘটনা। দেশের জনগণও সারা রাত রাস্তায় বসে কেঁদে কেঁদে দোয়া করছিলেন ওনাদের রাষ্ট্রপতি যেন অফিসেই থাকেন আর ওনার মৃত্যুর খবর যেন মিথ্যা হয়। কিন্তু দুঃখের বিষয়, যেটার ভয় ছিল সেটাই হলো। একই সময়ের মধ্যে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, গভর্নরের মৃত্যু খুবই আফসোস এবং দুঃখের বিষয়। ইব্রাহিম রাইসি সেই ব্যক্তি যিনি কিনা আরও একবার মুসলিম উম্মাকে একত্রিত করার চেষ্টা করছিলেন, এবং তিনি কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে পাকিস্তানি জনগণকে এটাই বলার চেষ্টা করছিলেন যে সমগ্র মুসলিম উম্মার উচিত একত্রিত হয়ে ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো, আর সকল মুসলমান নেতাদেরকে একত্রিত হওয়া উচিত। আপনাদেরকে মনে নেই, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও এই একই চেষ্টা করেছিলেন, এবং উনি ছাড়াও লিবিয়ার রাষ্ট্রপতি গাদ্দাফিও এই একই চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সকলের পরিণতি এই একই ধরনের হয়। ইসরায়েলের অস্তিত্ব নিয়ে ইব্রাহিম রাইসি সর্বশেষ এই ভাষণ দিয়েছিলেন যে আমরা ইসরায়েলের অস্তিত্ব পৃথিবী থেকে মিটিয়ে তবেই দম নেব। আর আপনারা দেখুন, ওনার পরিণতিও এমন একটি দুর্ঘটনাবশত মৃত্যুর মধ্য দিয়ে হলো, যেটার লাভ একমাত্র ইসরায়েলেরই হবে। তো এই জন্য এই কথাটা অনেকটা যুক্তিযুক্ত লাগছে যে ইসরায়েলের মোসাদের এই ঘটনায় কোনো না কোনো হাত অবশ্যই থাকবে। ইব্রাহিম রাইসির এই ধরনের মৃত্যুর পরে মিডল ইস্টে এর প্রভাব অবশ্যই পড়বে, কেননা ইরান মিডল ইস্টের খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আর আপনারা দেখতে পারবেন এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে, কেননা বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। এছাড়াও ইরান হামাস এবং হিজবুল্লাহকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য প্রদান করছিল, যার সাহায্যে তারা ইসরায়েলের বিপক্ষে গাজার ভিতরে যুদ্ধ করছিল। এই সাহায্য এবং সাপ্লাইও হয়তো অনেকটা প্রভাবিত হতে পারে। কিন্তু যদি এই কারণে ইরানের ভিতরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার ব্যাপারে কথা বলি, তাহলে বলতে হবে যে এটা আসলে সম্ভব নয়, কেননা সেখানকার পলিটিক্যাল সিস্টেম এখনও এমন যেখানে সুপ্রিম লিডার এখনো আয়াতুল্লাহ খামেনি, যিনি কিনা সবচাইতে ক্ষমতা সম্পন্ন। আর্মি, মিলিটারি, স্টেট মিডিয়া এবং জুডিশিয়ারি সবকিছু ওনার আন্ডারে থাকে, আর তারপর এই রাষ্ট্রপতির স্থান, যিনি কিনা দ্বিতীয় সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন এটাই দেখার বিষয় যে ইরানের ইসরায়েলের বিরুদ্ধে এইসব নীতি কি এখনো এভাবে জারি থাকবে, নাকি এইসব নীতির মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো। আর সেই সাথে দেখার বিষয় এটিও যে ইরান কিন্তু চুপ করে বসে থাকবে না। যদি ইরানের প্রেসিডেন্টকে শেষ করা সম্ভব হয়, তাহলে ইরানের ভিতরেও কিন্তু প্রবেশ করা সম্ভব হবে। আর যদি ইরান এখন চুপ করে বসে যায়, তাহলে এই কথা ভালো করে আপনি শুনে রাখুন, ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ আছে সেটিকেও ছাড়া হবে না। সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া যে উনি যেন এই শহীদদের আত্মার মাগফিরাত করেন এবং ওনাদের সকল গুনাহকে ক্ষমা করে দেন, এনাদেরকে জান্নাতের সুমহান মাকাম দান করেন এবং ইরানের জনগণকে সবর করার তৌফিক দান করেন, আমিন। বাকি আপনাদের এর মধ্যে কোন কারণটি সঠিক মনে হচ্ছে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।